আজকে আমরা সায়েন্স থেকে জীবনের মৌলিক একক মানে কোষ এবং কলা এই দুটো অধ্যায় তোমাদের এনসিইআরটির পাঠ্য বইয়ের লাইন ধরে ধরে কিন্তু মার্কিং করে আমি টেলিগ্রামে পড়িয়ে দিয়েছি। আর আমি বলেছি আরও একবার তোমাদের রিভিশন করিয়ে দেবো, কারণ যত বেশি তুমি রিভিশন করবে তত বিষয়গুলো তোমার মাথায় ধরবে। আর এরপরে আরও একটা ক্লাস রয়েছে যেখানে মোটামুটি 180 কি 190টা মতো এমসিকিউ হবে এই দুটো অধ্যায় মিলিয়ে। সেই সমস্ত এমসিকিউগুলো তুমি টেলিগ্রামে পাবে, সেগুলো কিন্তু অবশ্যই করবে, একদম পাঠ্য বইয়ের লাইন খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ করা। আর দেখো তোমাদের এই টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষাকে কেন্দ্র করে আমি তোমাদের 25 দিনের একটা টার্গেট ব্যাচ করেছি, যেখানে সায়েন্স, ম্যাথ, জিআই এবং কারেন্ট অ্যাফেয়ার্স একদম সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু খুব সুন্দর করে রিভিশন করিয়ে দিচ্ছি, যার মধ্যে তুমি এই ম্যাথ এবং জিআই এই দুটো কিন্তু এই 2024-25-এ মানে তোমার যে এএলপি টেকনিশিয়ান এবং এনটিপিসির সাথে যে তোমাদের এই যে হচ্ছে তোমার এই গ্রুপটি চলছে, এখানে টিসিএস যত টাইপের যে রকমের ম্যাথ এবং জিআই এর যে টাইপগুলো জিজ্ঞাসা করেছে সেই সমস্ত টাইপ কিন্তু আমি তোমাদের চ্যাপ্টার ধরে ধরে করিয়ে দিচ্ছি। যদি মনে করো দাদা তোমার সঙ্গে থেকে আমি এইভাবে রিভিশন করিয়ে দেবো মানে করে নেবো, তাহলে কিন্তু তুমি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো আমি তো বলে দিচ্ছি 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি মূল্য রেখেছি 299 টাকা, তার বিনিময়ে কিন্তু তোমার পুরো সিলেবাসটা আমি রিভিশন করিয়ে দিচ্ছি, চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারো। কেমন? চলো চটপট বলবো, খুব তাড়াতাড়ি কিন্তু দুটো অধ্যায় আরও একবার রিভিশন করব, মনোযোগ দিয়ে শুনবে। দেখো, কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যগত একক। জীবের মৌলিক গঠনগত কার্যগত একক কি? কোষ। সব জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, সে এককোষী হোক আর বহুকোষী হোক, কোষ দ্বারাই কিন্তু জীব গঠিত। 1665 সালে রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। তাহলে কে কোষ আবিষ্কার করে? সবার প্রথমে রবার্ট হুক। কত সালে? 1665 সালে। সেটা জীবিত না মৃত? মৃত কোষ আবিষ্কার করেছিল কর্ক পরীক্ষা করতে গিয়ে। সেল এর অর্থ কি? একটা ক্ষুদ্র কক্ষ। সেলের অর্থ একটা ক্ষুদ্র কক্ষ। লিউয়েন হক 1674 সালে 1674-এ সর্বপ্রথম পুকুরের জলে মুক্ত সজীব কোষ আবিষ্কার করেন। জীবিত 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 কোষ সর্বপ্রথম কে আবিষ্কার করে? লিউয়েন হক 1674 সালে। মাথায় রাখবে, কোথা থেকে? ওই পুকুরের জল থেকে। 1831 সালে রবার্ট ব্রাউন কোষের ভেতরে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াস আবিষ্কার করেছে রবার্ট ব্রাউন 1831 সালে। 1839 সালে কোষের মধ্যে যে তরল অংশটা, যাকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেছেন বিজ্ঞানী পারকিনজি। কোষ তত্ত্ব কারা দেয়? দুইজন বিজ্ঞানী, একজন স্লেইডেন, একজন সোয়ান। 38 এবং 39-এ এই দুই বিজ্ঞানী কোষ তত্ত্ব দিয়েছিল, যার মধ্যে স্লেইডেন বলেছিল সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, আর সোয়ান বলেছিল যে জীবনের মূল এককই হলো কোষ। এই কোষ তত্ত্বের সম্প্রসারণ ঘটিয়ে বিজ্ঞানী রুডলফ ভিরচো 1855-তে বলে যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। আচ্ছা, কোনো জীবের একটি কোষই সম্পূর্ণ জীবদেহ গঠন করে, মানে কোনো জীব আছে যাদের পুরো দেহটাই হলো একটি কোষ দিয়ে গঠিত, মানে এক কোষী। অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারাসেমিয়াম, ব্যাকটেরিয়া। কেমন? এরা হচ্ছে এককোষী জীব। দেখো, প্রাণী জগতের সব থেকে ছোট কোষ কোনটি দাদা? মাইকোপ্লাজমা। প্রাণী জগতের সব থেকে বড় কোষ উট পাখির ডিম। প্রাণী জগতের সব থেকে লম্বা কোষ হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ, বা বলতে পারো মানব দেহের সব থেকে লম্বা কোষ কোনটি? স্নায়ু কোষ। মানব দেহের সব থেকে বড় কোষ ডিম্বাণু, আর মানব দেহের সব থেকে ছোট কোষ হলো শুক্রাণু। কেমন? চটপট রিভিশন করবে। দেখো, প্রতিটি কোষই তিনটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়: কোষ পর্দা বা প্লাজমা পর্দা, আর একটা নিউক্লিয়াস, আর একটা সাইটোপ্লাজম। দাদা, কোষ পর্দা বা প্লাজমা পর্দা হলো প্রাণীদেহের সব থেকে বাইরের যে আবরণীটি কোষীয় উপাদানকে তার বহির পরিবেশ থেকে পৃথক রাখে, তাকেই কোষ পর্দা বলে। কোষ পর্দা কিছু পদার্থকে কোষ থেকে বেরিয়ে যেতে বা কোষে প্রবেশ করতে সাহায্য করে। এটি অন্য কিছু পদার্থের চলাচলেও বাধা দেয়, এই কারণেই কোষ পর্দাকে প্রবেধক বেদ্য পর্দা বলে। কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের মতো কিছু বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্দার মধ্যে দিয়ে চলাচল করতে পারে। অবিশ্রবণ কি? অবিশ্রবণ হলো প্রবেধক বেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট
স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত জলের পরিবহন। দেখো বহির্পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা বেশি হলে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে জল ঢুকে যায়, আর কোষের মধ্যে জল ঢুকে গেলেই তাকে আমরা বলবো লঘু স্মারক দ্রবণ, হাইপোটনিক সমাধান। আর যদি দাদা বহির্পরিবেশীয় মাধ্যম আর কোষীয় মাধ্যম এর জলের ঘন যদি সমান থাকে তাহলে কোষের মধ্যে জল ঢুকবেও না বেরোবেও না, এটা হচ্ছে তোমার হচ্ছে সমসারক দ্রবণ বা আইসোটনিক সমাধান। আর যদি বহির্পরিবেশীয় মাধ্যমের জলের ঘনত্ব যা সেটা যদি কোষীয় মাধ্যম অপেক্ষা কম হয় তাহলে অভিসরণ প্রক্রিয়ায় কোষের থেকে জল বেরিয়ে যাবে, সেটা হচ্ছে অতিসারক দ্রবণ, যাকে হাইপারটনিক সমাধান বলে। সাধু জলে বসবাসকারী এক কোষে জীব, বেশিরভাগ উদ্ভিদ কোষ, এরা সবাই কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে। উদ্ভিদদের মূলের দ্বারা জলের শোষণও কিন্তু অভিস্রবণের উদাহরণ। প্লাজমা পর্দা একটা নরম পর্দা যেটা লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। আমরা শুধুমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই কোষ পর্দা বা প্লাজমা পর্দা পর্যবেক্ষণ করতে পারবো। দাদা কোষ পর্দা নমনীয়তা কোষকে তার বহির্পরিবেশ থেকে খাদ্য এবং অন্যান্য জৈব বস্তু গ্রহণে সক্ষম করে তোলে, আর এই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণকে এন্ডোসাইটোসিস বলে, যেমন অ্যামিবা এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের কোষ পর্দা ছাড়াও আরও একটা দৃঢ় মানে শক্ত বহির আবরণী থাকে যাকে কোষ প্রাচীর বলে। উদ্ভিদদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, এটি উদ্ভিদদেরকে শক্ত হতে সাহায্য করে মানে দৃঢ়তা প্রদান করে। যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায় তখন তোমার এই উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে কুঞ্চন ঘটে এবং কোষ পর্দা কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে সরে আসে, এই ঘটনাকে প্লাজমোলাইসিস বলে। ঠিক আছে, স্যাফরানিন দ্রবণ, আয়োডিন দ্রবণ, মিথিলিন ব্রু দ্রবণ এরা কিন্তু কোষকে রঞ্জিত করতে পারে। নিউক্লিয়াস, দাদা নিউক্লিয়াস একটি দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত থাকে, একে নিউক্লিয় পর্দা বলে। নিউক্লিয় পর্দায় অসংখ্য ছিদ্র থাকে এবং এই ছিদ্রপথে বিভিন্ন বস্তু নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যাওয়া আসা করে। নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে। কোষ বিভাজন শুরুর ঠিক আগেই শুধুমাত্র ক্রোমোজোমগুলোকে দণ্ডাকারে দেখা যায়, তার আগে দেখা যায় না। ক্রোমোজোম পিতামাতা থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যের বংশানুসরক ডিএনএ অনুরূপে বহন করে। ক্রোমোজোম ডিএনএ প্রোটিন দ্বারা গঠিত, ডিএনএর কার্যকরী অংশকে জিন বলা হয়। তাই না, আমি কিন্তু লেট করবো না, ঝপাঝপ রিভিশন করাবো। দেখো সাইটোপ্লাজম কি, কোষ পর্দার ভেতরের দিকে উপস্থিত তরল যে পদার্থগুলো থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম, মানে কোষের মধ্যে নিউক্লিয়াস বাদে তরল যে অংশটা সেটাই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কিছু গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু থাকে, কি কি? এন্ডোপ্লাজমীয় জালক, গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। দাদা এন্ডোপ্লাজমীয় জালক কতগুলো পর্দাবিত নালিকা ও পাতের সমন্বয়ে গঠিত। এটি অনেকটা দীর্ঘ নালিকা অথবা গোল অথবা আয়তকার থলির মতো দেখতে হয়। কি, এই যে পাশে কিন্তু ছবি আছে দেখে নিবা, এন্ডোপ্লাজমীয় জালক। দাদা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক কেন বলছি? অমসৃণ ওই তোমার হচ্ছে কি আছে, রাইবোজোম, কোথায় এখানে লেখা নেই তো, তাই হচ্ছে দেখো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, আর মসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম এরা লিপিড বা ফ্যাট সংশ্লেষে সাহায্য করে। দেখো এন্ডোপ্লাজমীয় জালক নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিন পরিবহনের সাহায্যকারী জালক পথ হিসাবে কাজ করে। আর ওই মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষগুলোতে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক কি করে? বিষাক্ত পদার্থ ড্রাগের নির্বিষ্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা তথ্য মিস্টেক গিয়েছে যে অমসৃণ এই কারণেই বলছি কারণ রাইবোজোম আছে তাই না। গলগি বস্তু, দাদা গলগি বস্তু কতগুলো পর্দাবিত চ্যাপ্টা থলি দিয়ে গঠিত, যেখানে এই থলিগুলো প্রায় পরস্পরের সমান্তরাল থেকে তাকের ন্যায় সজ্জিত থাকে, তাই একে সিস্টারিন বলা হয়। এন্ডোপ্লাজমীয় জালকে সংশ্লেষিত বস্তুসমূহ গলগি বস্তুতে প্যাকেটজাত হয়। সংশ্লেষিত মানে তৈরি হওয়া। এন্ডোপ্লাজমীয় জালক ওই প্রোটিন আর ওই যে ফ্যাট তৈরি করলো সেটা গলগি বস্তুতে প্যাকেট হবে। তারপরে দেখো গলগি বস্তুর কাজ কি? খাদ্য সঞ্চয় করা, খাদ্যের পরিমার্জন মানে খাদ্য বস্তু মানে সেই সংশ্লেষিত বস্তুর পরিমার্জন হবে, একটা নির্দিষ্ট পরিমাণ মতো প্যাকেট হয়ে যাবে। এগুলো সবই কিন্তু গলগি বস্তুর কাজ। দেখো গলগি বস্তুর একটা বিশেষ ক্ষমতা কি? সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করতে পারে। আবার গলগি বস্তু লাইসোজোমও তৈরি করতে পারে। লাইসোজোম কি?
চলো, লাইসোজোম হলো পাচক উৎসেচক দ্বারা পূর্ণ পর্দাবিত থলির মতো কোষীয় অঙ্গাণু। এর উৎসেচকগুলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক দ্বারা সংশ্লেষিত হয়। লাইসোজোমের মধ্যে যে হচ্ছে তোমার যে উৎসেচক রয়েছে সে কে তৈরি করে, সেটা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক তৈরি করে। কোষীয় বিপাক প্রক্রিয়া চলাকালীন সময়ে বা কোনো যদি সমস্যা, কোষের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন কোষটা ক্ষতিগ্রস্ত হলে পরে কি হয়, ওই লাইসোজোম নিজে ফেটে গিয়ে লাইসোজোমের মধ্যে যে উৎসেচকগুলো আছে সে কি করে, সে পুরো কোষটাকে খেয়ে ফেলে। তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলি আমরা। মাইটোকন্ড্রিয়া দাদা দুখানা পর্দা রয়েছে, বাইরের পর্দায় ছিদ্রযুক্ত, ভেতরের পর্দায় ভাঁজ রয়েছে। মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপন্ন করে। এটিপি হচ্ছে কি, এটিপি কি এনার্জি কারেন্সি। আর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর, গুলিয়ে ফেলবে না। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিকর, এটিপিকে এনার্জি কারেন্সি। মাইটোকন্ড্রিয়াকে আবার অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু বলা হয়, কারণ এদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে। আর মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কিছু প্রোটিন তৈরি করতে পারে। কেমন, চলে আসো প্লাস্টিড। দাদা প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। দুই রকমের প্লাস্টিড থাকে, একটা ক্রোমোপ্লাস্ট, একটা লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট রঙিন, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। যে সকল ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল রঞ্জক থেকে থেকে ক্লোরো বানান দেখবে, হ্যাঁ, ক্রোমো আর ক্লোরো বানান দেখবে, ক্লোরোপ্লাস্ট বলে। লিউকোপ্লাস্ট হলো সেই সব প্রাথমিক হচ্ছে তোমার কোষীয় অঙ্গাণু যে কিনা খাদ্য সঞ্চয় করে রাখে, তোমার শ্বেতসার, ফ্যাট, প্রোটিন এগুলো সঞ্চয় করে রাখে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন কিসের মতো, ম্যাট্রিক্স বা ধাত্রে নিহিত অসংখ্য আবরণী স্তর দ্বারা গঠিত। এগুলো বাহ্যিক গঠন মাইটোকন্ড্রিয়ার মতো। তাহলে ক্লোরোপ্লাস্টের বাইরের গঠনটা কার মতো দেখতে, কোন কোষীয় অঙ্গাণুর মতো দেখতে, মাইটোকন্ড্রিয়ার মতো দেখতে। মাইটোকন্ড্রিয়া মতো প্লাস্টেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে। ভ্যাকুওলস বা কোষ গহ্বর হলো কঠিন বা তরল বস্তু সঞ্চয়কারী একটা থলি। উদ্ভিদ কোষের ভ্যাকুওলসগুলো কোষ রস দ্বারা পূর্ণ থাকে এবং কোষকে রসস্ফীত করে ও দৃঢ়তা প্রদান করে। দেখো, উদ্ভিদ কোষে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য খাদ্যবস্তু এই ভ্যাকুওলসের মধ্যে জমা থাকে। এগুলোর মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অম্ল এবং কিছু প্রোটিন। অ্যামিবার মতো এককোষী জীবে গৃহীত খাদ্য তাদের খাদ্য গহ্বরে থাকে। দাদা ভ্যাকুওলসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে নেই, আমি বলে দিচ্ছি যে উদ্ভিদদের মানে এমন এমন উদ্ভিদ আছে যাদের ভ্যাকুওলস প্রায় 50 থেকে 90% অঞ্চল দখল করেই থাকে ভ্যাকুওলস। মানে এই একটা উদ্ভিদ কোষ তার এত খান্তিক জায়গা নিয়ে তোমার ভ্যাকুওলসই থাকে। বুঝতে পারছো? কোষ বিভাজন শুধুমাত্র দুই প্রকারের দেখতে পাই, মাইটোসিস আর মিওসিস। দাদা যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদের বৃদ্ধির জন্য বিভাজিত হয় বা তোমার ক্ষতস্থান সারাই করার জন্য বিভাজিত হয়, সেটাই হচ্ছে মাইটোসিস। যেখানে কি দাদা, যেখানে একখানা কোষ বিভাজিত হয়ে দুটো নতুন কোষ তৈরি করে, তাই না? আর দুটো কোষেই কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম টু সেম মাতৃকোষের সমানই হয়। আর যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি জনন মাতৃকোষ পরপর দুইবার, কয়বার, পরপর দুইবার বিভাজিত হয়, চারখানা নতুন অপত্য কোষ সৃষ্টি করে, সেটা হচ্ছে মিওসিস। যেখানে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। ব্যাস হয়ে গেল। চলো উদ্ভিদ কলায় চলে আসি। রিভিশন করতে কতটুকু সময় লাগে, তাই না? বলছে দেখো, একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য গঠনগত কার্যগতভাবে একই প্রকারের একগুচ্ছ কোষ সংগঠিত হয়ে কলা গঠন করে। দাদা আমরা যদি বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করি তাহলে আমরা উদ্ভিদ কলাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা বর্ধনশীল কলা বা ভাজক কলা, আর একটা কি স্থায়ী কলা। দাদা ভাজক কলা হলো উদ্ভিদের এমন এক ধরনের কলা যা ক্রমাগত বিভাজিত হতে পারে এবং উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। দাদা ভাজক কলা কিন্তু খুবই সক্রিয়। আর কি আছে, ঘন সাইটোপ্লাজম যুক্ত পাতলা কোষ প্রাচীর আছে, আবার সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট কি, কোনো কোষ গহ্বর নেই ভাজক কলার কোষে। ভাজক কলা দাদা তিন প্রকারের, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। চট করে দেখে নাও, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। অগ্র মানে আগায় থাকে, ওই কাণ্ড বলো অথবা মূল, এদের আগায় থাকে অগ্র। পার্শ্বস্থ পাশে থাকে দাদা, কাণ্ড অথবা মূলের পাশে লম্বালম্বিভাবে অবস্থান করে। নিবেশিত মানে পর্বে, কাণ্ডের পর্বের কাছাকাছি অবস্থান করে। দাদা অগ্রস্থ ভাজক কলা তোমার কি করে, ওই কাণ্ড বা মূলের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। আর পার্শ্বস্থ ভাজক কলা পাশে মোটা বানায়, পরিধির বৃদ্ধি ঘটায়। আর নিবেশিত ভাজক কলা কাণ্ড পাতা লম্বালম্বিভাবে বৃদ্ধি ঘটাতে
সাহায্য করে। চলো দেখো কিছু নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার পর ওই ভাজক কলার কোষগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, মানে ভাজক কলার যে কোষগুলো সে আর কোষ বিভাজন করতে পারে না, তখন সে স্থায়ী কলায় পরিণত হয়ে যায়। ভাজক কলার কোষগুলি তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে স্থায়ী আকৃতি, আকার ও কাজ করার ক্ষমতা অর্জনের একটা বিশেষ পদ্ধতি রয়েছে, যার নাম হচ্ছে বিভেদীকরণ পদ্ধতি। চট করে দেখে নাও যে দাদা স্থায়ী কলায় চলে আসলাম আমরা। স্থায়ী কলা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। দাদা সরল স্থায়ী কলার মধ্যে কি কি আছে? সরল স্থায়ী কলার মধ্যে বেশিরভাগই হচ্ছে প্যারেনকাইমা, আর কিছু আছে কোলেনকাইমা, কিছু আছে দাদা স্ক্লেরেনকাইমা, তাই না? এই প্যারেনকাইমা আবার দেখবো পরবর্তী সময়ে যে দুখানা, একটা হচ্ছে ক্লোরেনকাইমা, একটা হচ্ছে এরেনকাইমা। ক্লোরেনকাইমা কাকে বলবো? ক্লোরোফিল আছে, সালোক সংশ্লেষ করতে পারে, মনে পড়ছে? আর এরেনকাইমা কি? ওই যে দাদা জলে ভাসতে সাহায্য করে, তাই না? আর জটিল কলা দাদা দুই রকমের, একটা জাইলেম, একটা ফ্লোয়েম। ঠিক আছে বস, বুঝতে পারছো তো? কোনো সমস্যা হলে বলবা। দেখো প্যারেনকাইমায় চলে আসো। সরল স্থায়ী কলার মধ্যে অধিকাংশই প্যারেনকাইমা। অনেকে মনে করছে দা কি বলছে, এত তাড়াতাড়ি চটপট বেরিয়ে যাচ্ছে। যারা 2-3 বার পড়ে নিয়েছো, আমার ক্লাস করে নিয়েছো, তোমরা বলবো আরও তাড়াতাড়ি রিভিশন করাও, কিচ্ছু হবে না, আমি ঠিক বুঝে নিতে পারবো, তাই না বস? দেখো প্যারেনকাইমার কলা কি? সরল স্থায়ী কলার মধ্যে অধিকাংশই প্যারেনকাইমা কলা, তাই না? এই কলা পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট এবং সজীব কোষ দ্বারা গঠিত, সজীব কিন্তু, হ্যাঁ। এই কলার কোষগুলো শিথিলভাবে সজ্জিত হওয়ায় কোষগুলোর মাঝে মাঝে বড় বড় ফাঁকা স্থানের সৃষ্টি হয়। এই ফাঁকা স্থানগুলিকে কোষান্তর স্থান বা কোষান্তর রত্ন পাওয়া যায় কোথায়? প্যারেনকাইমায়। এই সব কলা কি করে? খাদ্য সঞ্চয় করে রাখে প্যারেনকাইমা। কিছু কিছু প্যারেনকাইমা কলা ক্লোরোফিল বিশিষ্ট হওয়ায় এরা সালোক সংশ্লেষ করতে পারে, এদেরকে ক্লোরেনকাইমা বলে। বানান মুখস্থ করবে। কোলেন আর ক্লোরেন দুটো আলাদা জিনিস, ঠিক আছে? ক্লোরেনকাইমা বলে। দেখো জলজ উদ্ভিদদের দেহে উপস্থিত কিছু কিছু বড় বায়ু গহ্বর বিশিষ্ট প্যারেনকাইমার কলা এদেরকে জলে ভাসতে সাহায্য করে। এই ধরনের প্যারেনকাইমার কলাকে দাদা এরেনকাইমা কলা আমরা বলে থাকি। দাদা চলে আসি এবার কোলেনকাইমা। দুই নাম্বার যে তোমার হচ্ছে সরল স্থায়ী কলা রয়েছে, তার নাম হচ্ছে কি? কোলেনকাইমা। কোলেনকাইমা হলো উদ্ভিদ দেহের নমনীয়তা বজায় রাখার জন্য দায়ী। এটি উদ্ভিদদের বিভিন্ন অংশকে না ভেঙে গিয়ে ইচ্ছামতো বাঁকাতে পারে। দেখো ঝড় হয়, গাছ বেঁকে যায়, ভাঙে না, কিসের জন্য? এই কোলেনকাইমা কলা আছে বলেই তাই। দেখো এই কলা উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা প্রদান করে পত্রবিন্দের ত্বকের নিচে। কোথায়? ইম্পর্টেন্ট। পত্রবিন্দের ত্বকের নিচে আমরা এই কলা দেখতে পাই। এই কলার কোষগুলো সজীব, লম্বাটে, অসমভাবে স্থূল প্রাচীর যুক্ত হয়। এই অসম স্থূলীকরণ কোথায় ঘটে? কোষের কোণ বরাবর ঘটে। চলো স্ক্লেরেনকাইমা, কোলেন নয়, ক্লোরেনও নয়, স্ক্লেরেন হবে, বানান ঠিক করে দেখবা। এই কলা উদ্ভিদদের অনমনীয় মানে নরম নয়, ঠিক আছে, আঁকাটা দৃঢ় শক্ত থাকতে সাহায্য করে। এই কলার কোষগুলো মৃত কোষ দাদা, মৃত কোষ, ঠিক আছে। কোন সরল স্থায়ী কলা মৃত? দাদা এই তোমার হচ্ছে স্ক্লেরেন, মৃত। লিগনিনের উপস্থিতির জন্য এদের কোষ প্রাচীর মাঝে মাঝে স্থূল হয়, তাই কোষগুলোকে লম্বা এবং হচ্ছে সরু দেখায়। কিসের জন্য? লিগনিনের উপস্থিতির জন্য। এই সব কলা উদ্ভিদদের কাণ্ডের নালিকা বান্ডিলকে ঘিরে পাতার শিরা, উপশিরায়, বীজ ও বাদামের শক্ত আবরণীতে অবস্থান করে। উদ্ভিদদের সমগ্র দেহতলটি যে আবরণী দ্বারা আবৃত থাকে তাকেই বলা হয় এপিডার্মিস বা বহিঃত্বক। দেখো উদ্ভিদকে বাহ্যিক আঘাত এবং পরজীবী ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করে তোমার এই এপিডার্মিস বা বহিঃত্বক। এপিডার্মিস তুলনামূলকভাবে চ্যাপ্টা, কোষান্তর স্থানবিহীন হয়। পাতার বহিঃত্বকের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট ছিদ্র দেখা যায়। এই ছিদ্রের নাম কি দাদা? পত্ররন্ধ্র। একটা পাতা ভালো করে লক্ষ্য করলে ছিদ্র দেখতে পাবো, সেটার নামই হচ্ছে পত্ররন্ধ্র, যে কি করে? উদ্ভিদদের বাষ্পমোচন পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটাতে সাহায্য করে, ঠিক আছে। পত্ররন্ধ্র ওই তোমার হচ্ছে বৃক্কের আকৃতির দুটো কোষ রয়েছে, যাকে আমরা রক্ষী কোষ বা প্রহরী কোষ বলি। এরা কি করে? এই বায়ুমণ্ডল ও উদ্ভিদদের মধ্যে গ্যাসীয় পদার্থের আদান প্রদানে সাহায্য করে। রক্ষী কোষের মধ্যে জল যখনই ঢুকে যাবে তখন কি হবে? ফুলে যাবে, বা পাতার মধ্যে থেকে গ্যাস এবং জল বেরিয়ে যাবে। যখন রক্ষী কোষে জল ঢুকবে না, মানে জল বেরিয়ে যাবে, তখন চুপসে যাবে, ফুটো বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর জল বা গ্যাস আসবেও না, যাবেও না। বুঝতে পারছো তো? চলো দেখো মরু অঞ্চলে উদ্ভিদদের মতো কিছু কিছু উদ্ভিদদের বহিঃত্বকের উপরিভাগ কিউটিন,
কি কিউটিন নামক মোম জাতীয় পদার্থের পুরু আবরণে আবৃত থাকে। কেন বলো তো? যাতে মরু অঞ্চলে জলের অভাব, সেই জন্যই আর কি তোমার হচ্ছে তুমি তো জানোই, পড়ে নিয়েছো, বলে দিয়েছি বারবার করে যে মরু অঞ্চলে জলের অভাব, সেই কারণে যাতে জল সহজে অপচয় না হয় সেই জন্য কিউটিন নামক মোম জাতীয় পুরু মানে পদার্থ দ্বারা আবৃত থাকে। দেখো উদ্ভিদদের কর্টেক্সে উপস্থিত একফানি গৌণ ভাজক কলা কোষের স্তর তৈরি করে। তা এই কোষস্তর থেকেই কর্ক তৈরি হয়। কেমন? কর্কের কোষগুলো মৃত, কোষান্তর স্থানবিহীন, ঘন সন্নিবিশিষ্টভাবে সজ্জিত। এদের প্রাচীরে সুবেরিন থাকে, যার জন্য এদের কোষ প্রাচীর কোষ থেকে গ্যাস ও জল বেরিয়ে যেতে বাধা দেয়, তাই না? তোমার হচ্ছে গ্যাস ও জলে অভেদ্য, অভেদ্য মানে যেতে বাধা দেয়। দেখো জটিল স্থায়ী কলাগুলো আবার একাধিক ধরনের কোষের সমন্বয়ে গঠিত। এবার আমরা কোথায় ঢুকলাম? জটিল স্থায়ীতে। জাইলেম আর ফ্লোয়েম রয়েছে দুই ধরনের জটিল, তাই না? এরা নালিকা বান্ডেল গঠন করে এবং সংবহন কলা হিসাবে কাজ করে। দাদা দুই রকমের জটিল কলা আছে, কি কি বললে? এক হলো জাইলেম, এক হলো ফ্লোয়েম। দাদা জাইলেমের মধ্যে কি কি আছে একটু চট করে দেখে নিই। আছে তোমার ট্রাকিড, জাইলেম বাহিকা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। ট্রাকিড দেখো পুরো কোষপ্রাচীর বিশিষ্ট নলাকার, এদের বেশিরভাগ কোষই মৃত কোষ। জাইলেম বাহিকারও তাই, এদেরও বেশিরভাগ কোষই মৃত কোষ দ্বারা গঠিত। এরা দুজনাই কি করে? এরা দুজনাই জল ও খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে। অর্থাৎ জাইলেম প্যারেনকাইমা ওই তোমার খাদ্য সঞ্চয় করে রাখে, আর জাইলেম তন্তু যান্ত্রিক সহায়তা প্রদান করে, উদ্ভিদদের কাঠামো গঠনে সাহায্য করে। এবার চলে আসো দাদা ফ্লোয়েমের দিকে, আমরা দেখে নিই। দাদা ফ্লোয়েম কিন্তু 5খানা কোষ দিয়ে গঠিত। শিব কোষ, শিব নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম প্যারেনকাইমা। শিব কোষ কি করে? খাদ্য অন্যান্য জৈব পদার্থ পরিবহনে সাহায্য করে। শিব নল কি করে? ছিদ্রযুক্ত প্রাচীর বিশিষ্ট নলাকার কোষ, মানে শিব নল আর কি, ঠিক আছে? আর সঙ্গী কোষ কি? দেখো বিপাকীয় কাজ করতে সাহায্য করে। ফ্লোয়েম তন্তু এরা মৃত কোষ। ইম্পর্টেন্ট পয়েন্ট যে দাদা ওই ফ্লোয়েমের যে 5টি কোষ রয়েছে তার মধ্যে ফ্লোয়েম তন্তু কিন্তু মৃত, আর ওই ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সংরক্ষণ করে রাখে। এই ছিল তোমার হচ্ছে উদ্ভিদ কলা। চলে আসো এবার প্রাণী কলায়। দেখো কাজের উপর ভিত্তি করে আমরা প্রাণী কলাকে 4টি ভাগে ভাগ করি। কটি ভাগে? 4টি। কি কি? আবরণী কলা, যোগ কলা, পেশী কলা এবং স্নায়ু কলা। দেখো প্রাণী দেহের যে কলা তোমার দেহের ভেতরে এবং বাইরের যে অঙ্গগুলো বা তন্ত্রগুলো রয়েছে তাদেরকে আচ্ছাদন করে বা সুরক্ষা প্রদান করে, এদেরকেই আবরণী কলা বলে। দাদা আবরণী কলার কোষগুলো ঘন সন্নিবিশিষ্ট হয়। এই কলার কোষে কোনো অন্তঃকোষীয় স্থান নেই। ইম্পর্টেন্ট পয়েন্ট, আবরণী কলার কোষগুলোর মধ্যে কিন্তু কোনো আন্তঃকোষীয় স্থান নেই। আমরা কোথায় আবরণী কলা পাই? ওই তোমার হচ্ছে ত্বকে, মুখগহ্বর মানে মুখের ভেতরে, রক্তবাহের আবরণীতে, দাদা ফুসফুসের বায়ুথলিতে, বৃক্কীয় নালিকা, এই সবই আবরণী কলা দ্বারা গঠিত। দেখো আবরণী কলা কোষের বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি। ভিন্ন ভিন্ন গঠন এবং কাজের উপর ভিত্তি করে আমরা আবরণী কলাকে 5টি বা 6টি ভাগে ভাগ করতে পারি। একটা গ্রন্থিময় আছে, সেটা মনে হয় এখানে তোলা নেই, দেখো তো বস। আর যাই হোক 5 ভাগে ভাগ করি। দেখো এবার আবরণী কলা কি কি একটু চট করে দেখে না, সুন্দর করে এখানে ছবি দিয়ে যখন তোমাদের বুঝিয়েছিলাম না, সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। এখন তো রিভিশন, শুধু শুনবা আর মনে মনে বলবা। দেখো সরল আয়সাকার আবরণী কলা ওই তোমার হচ্ছে পাতলা ও চ্যাপ্টা কোষ দিয়ে তৈরি। নিচে ছবি দেখো, তোমার ওই কোথায় থাকে? রক্তবাহ, ফুসফুসের বায়ুথলি, খাদ্যনালীতে, মুখগহ্বরে। 4টে জায়গা বলো আমার সাথে। রক্তবাহ, ফুসফুসের বায়ুথলি, খাদ্যনালী, মুখগহ্বর। 4 জায়গায় থাকে তোমার এই সরল আয়সাকার আবরণী কলা বা শল্কাকার আয়সাকার আবরণী কলা বলতে পারি, ঠিক আছে? মাথায় রাখবে প্রবেদক ভেদ্য পর্দা রূপে বিভিন্ন বস্তুর পরিবহনে সাহায্য করে তোমার এই সরল আয়সাকার আবরণী কলা। দ্বিতীয় চলে আসো 2 নম্বরে দাদা, তোমার এই স্থলীভূত আয়সাকার আবরণী কলা। মানে এই আয়সাকারই কিন্তু একটার উপর আর একটা স্তর হয়েছে, তাই স্থলীভূত আমরা বলছি। স্থলীভূত আয়সাকার আবরণী কলা একটি নির্দিষ্ট সজ্জাক্রমে স্তরে স্তরে সজ্জিত থাকে। ত্বকে পাওয়া যায়। কোথায়? ত্বকে দাদা রক্তবাহ, ফুসফুসের বায়ুথলি, খাদ্যনালী, মুখগহ্বরে থাকে তোমার সরল আয়সাকার আবরণী কলা। ত্বকে থাকে তোমার স্থলীভূত আয়সাকার আবরণী কলা। কোথায় থাকে বিশেষ করে গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ মানে
সেগুলোই খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বুঝতে পারছো তো? দেখো কলাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। অবশ্যই, অবশ্যই কলাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। চলে আসি তারপরে স্তম্ভাকার, স্তম্ভাকার, স্থরিবিত নয়, বানানগুলো দেখবে। স্তম্ভাকার আবরণী কলা। তোমার এই কোষগুলো কেমন হয় দাদা? লম্বাটে হয়। এই যে ছবি দেখতে পাচ্ছি লম্বাটে হয়। আমরা ক্ষুদ্রান্ত এবং পাকস্থলীতে দেখতে পাই। কোথায়? ক্ষুদ্রান্ত এবং পাকস্থলীতে তোমার এই স্তম্ভাকার আবরণী কলা থাকে। এই কলা হচ্ছে আবরণী ব্যবধায়কের মধ্যে দিয়ে বিভিন্ন বস্তু চলাচলে সাহায্য করে। দাদা আর এক প্রকারের ওই স্তম্ভাকার আবরণী কলায় ওপরে চুলির মতো এরকম সিলিয়া রয়েছে, যারা চলনে সক্ষম যদি থাকে তাই কি হয় দেখো, তোমার এই কলা কোষের বহির্ভাগ থেকে নির্গত চুলের মতো সিলিয়া থাকে যা চলনে সক্ষম। শ্বাসনালীতে পাওয়া যায়। কোথায়? ইম্পর্টেন্ট পয়েন্ট। শ্বাসনালীতে পাওয়া যায়। শ্বাসনালীস্থিত শ্লেষ্মা দেহের বাইরে নির্গত করতে সাহায্য করে। শ্লেষ্মা মানে কফ, বুঝতে পারছো? খক করে কেসে বার করে দিলে ওই শ্লেষ্মাই কিন্তু সাহায্য করলো। দেখো ঘনকাকার আবরণী কলা, যেটা হচ্ছে তো ঘনকাকৃতি, মানে ঘনকের মতো দেখতে হয়। আর বৃক্কীয় নালিকার আবরণী এবং লালা গ্রন্থি। কোথায়? ইম্পর্টেন্ট পয়েন্ট। বৃক্কীয় নালিকার যে আবরণী আর লালা গ্রন্থিতে এই তোমার হচ্ছে ঘনকাকার আবরণী কলা পাওয়া যায়। এটি যান্ত্রিক সহায়তা প্রদান করে। এই যে দাদা ঘনকাকার আবরণী কলা, ঘনকের মতো। চলো দেখো আমাদের দেহে উপস্থিত বিভিন্ন ধরনের যোগ কলা রয়েছে। কি কি যোগ কলা রয়েছে একসঙ্গে পড়ে নাও। শিথিল কলা, মেদ কলা অর্থাৎ অ্যাডিপোস কলা। দেখো মেদ কলাকে কিন্তু অ্যাডিপোস কলা বলে। ঠিক আছে? শিথিল কলা, মেদ কলা বা অ্যাডিপোস কলা, অস্থি, টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি, রক্ত সবই যোগ কলা। এগুলো সবই যোগ কলা। দেখো শিথিল যোগ কলা ত্বক ও পেশির মধ্যে রক্তবাহ এবং স্নায়ুকে ঘিরে এবং অস্থি মজ্জায় অবস্থান করে। এটি অঙ্গগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থান পূরণ করে। বুঝতে পারছো? অভ্যন্তরীণ অঙ্গগুলোকে যান্ত্রিক সহায়তা প্রদান করে এবং কলা কোষের মেরামতে সাহায্য করে শিথিল যোগ কলা। দাদা আমাদের ত্বকের নিচে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যবর্তী স্থানে ফ্যাট সঞ্চয়কারী এক ধরনের কলা পাই, যাকে অ্যাডিপোস কলা বা মেদ কলা বলে। ঠিক আছে? ফ্যাট সঞ্চয়কারী। এই কলার কোষগুলো স্নেহ পদার্থ ফ্যাট সঞ্চয় করে রাখে আর ফ্যাট সঞ্চিত থাকায় এটি তাপ নিরোধক কলা হিসাবেও কাজ করে। অস্থি চলে আসি আর এক প্রকারের যোগ কলা। অস্থি এক ধরনের যোগ কলা। এটি দেহ কাঠামো গঠনের মাধ্যমে দেহকে যান্ত্রিক সহায়তা প্রদান করে। অস্থির যে কোষগুলো রয়েছে না, সে হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাসের যৌগ দ্বারা গঠিত কঠিন ধাত্রে নিহিত থাকে। টেন্ডন আর এক প্রকারের যোগ কলা। এ তোমার যা অস্থিকে পেশির সঙ্গে ধরে রাখে। অস্থিকে পেশির সঙ্গে ধরে রাখে টেন্ডন। অস্থিকে পেশির সঙ্গে ধরে রাখে টেন্ডন। টেন্ডন মজবুত ও সীমিত নমনীয় সম্পূর্ণ তন্তুময় যোগ কলা। দুটি অস্থিকে একে অপরের সাথে ধরে রাখে লিগামেন্ট। দুখানা হাড়কে ধরে রাখবে কে? লিগামেন্ট। ঠিক আছে? এই যোগ কলাটি খুবই মজবুত এবং কিছুটা নমনীয়। তরুণাস্থি দাদা, তরুণাস্থির কোষগুলি পরস্পর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করে। এর কঠিন ধাত্র প্রোটিন এবং শর্করা দ্বারা গঠিত। তরুণাস্থি প্রোটিন আর শর্করা দিয়েই তৈরি। কেমন? দেখো তরুণাস্থি অস্থির সন্ধিতে উপস্থিত থেকে অস্থির তলগুলোকে আর কি মসৃণ রাখতে সাহায্য করে। কোথায় পাই? নাকে থাকে, কানে থাকে, শ্বাসনালী, ষড়যন্ত্রে তরুণাস্থি থাকে, আরও এক জায়গায় আছে, কমেন্টে জানিও। দেখো তরুণাস্থি, হ্যাঁ চলে আসো রক্তে। দেখো রক্ত আর এক প্রকারের যোগ কলা। রক্তের যে তরল ধাত্র রয়েছে সেটাকে আমরা কি বলি? প্লাজমা বলে থাকি। ঠিক আছে? এর মধ্যে রয়েছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা ভাসমান অবস্থায় থাকে। দাদা রক্তরস বা প্লাজমায় প্রোটিন, খনিজ লবণ, হরমোনও থাকে। এগুলো চলাচল করে আর কি, তাই না? দেখো প্রবাহমান রক্ত তোমার এই কী করে? তোমার এই যে হচ্ছে গ্যাসীয় পদার্থ, পাচিত খাদ্য, হরমোন, বজ্র পদার্থ এগুলো সব পরিবহন করে নিয়ে যায় এক জায়গার থেকে আর এক জায়গায়। চলে আসি এবার পেশিকলায় ঢুকে গেলাম। পেশিকলা এক ধরনের লম্বাটে কোষগুচ্ছের সমন্বয়ে গঠিত। এদের পেশি তন্তু বলি আমরা তিন রকমের। কয় রকমের? তিন ধরনের পেশিতন্তু দেখতে পাই। সরেখ, যাকে ঐচ্ছিক পেশি বলি, মসৃণ বা অনৈচ্ছিক পেশি বা অরেখও বলি, তাই না? আর একটা রয়েছে হৃৎপেশি। দেখো পেশি কলা দাদা তিন রকমের। কি কি? সরেখ পেশি, মসৃণ পেশি আর হৃৎপেশি। সরেখ, মসৃণ বা তোমার হচ্ছে অরেখ পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি। সরেখ মানেই ঐচ্ছিক, অরেখ মানেই হচ্ছে এই সরি সরেখ মানেই অনৈচ্ছিক আর অরেখ মানেই ঐচ্ছিক। ঠিক আছে? একটু গুলিয়ে যায়, এগুলো একটু দেখবা।
হ্যাঁ? দেখো এই কলার কোষগুলো দীর্ঘ নলাকার শাখাবিহীন এবং বহু নিউক্লিয়াস যুক্ত হয়, ইম্পর্টেন্ট। সরেক পেশি হচ্ছে দীর্ঘ নলাকার শাখাবিহীন বহু নিউক্লিয়াস যুক্ত। এই সব পেশি মানে অস্থির সঙ্গে যুক্ত হয়ে দেহকে নড়াচড়া করতে সাহায্য করে। দেখো আমরা নড়াচড়া করতে পারি, তার মানে বুঝেই গেছো যে ঐচ্ছিক হবে এটা। কেমন? আর মসৃণ পেশিকে আমরা অরেখ পেশি বা হচ্ছে অনৈচ্ছিক পেশি বলি। ঠিক আছে? অনৈচ্ছিক পেশি কেন বলি বলো তো? এরা ইচ্ছামতো নড়াচড়া করতে হয়। এই নামগুলোতে গুলিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে। দেখো যে পেশির কোষগুলো লম্বা সূচালো প্রান্তযুক্ত মাকু আকৃতির একক নিউক্লিয়াস, একখানা নিউক্লিয়াসই থাকবে। এইরকম হয় মাকুর মতো একটাই নিউক্লিয়াস থাকবে। সেটা হচ্ছে মানে আর প্রান্তগুলো মানে পাশের দিকটা সূচালো, সেটাই হচ্ছে মসৃণ পেশি বা অরেখ পেশি বা অনৈচ্ছিক পেশি। ঠিক আছে? সরেখকে কিন্তু ঐচ্ছিক বলে। একটু দেখে নিবা, এগুলো কিন্তু গুলিয়ে যায়। চলো কোথায় দাদা দেখতে পাই মসৃণ পেশি? ওই চোখের কনিনিকা, চোখের কনিনিকা, মূত্রনালী, ফুসফুসের ক্লোম শাখায় আমরা এই পেশি পাই। খাদ্য নালীতে খাদ্যের চলন অথবা রক্তবাহের সংকোচন শিথিল হওয়ার ঘটনাটাই হচ্ছে অনৈচ্ছিক নড়াচড়ার উদাহরণ। অনৈচ্ছিক মানে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না। দেখো হৃৎপেশি, হৃৎপিণ্ডের পেশিসমূহ ছান্দিক গতিতে সংকুচিত ও শিথিল হয়। এই সব অনৈচ্ছিক পেশিগুলো হৃৎপেশি বলে। হৃৎপেশিও কিন্তু এক প্রকারের অনৈচ্ছিক। তুমি কি ইচ্ছা মতো তোমার হৃৎপিণ্ডকে নাড়াতে পারবা? পারবা না। দেখো হৃৎপেশির কোষগুলো নলাকার, শাখান্বিত, বহু নিউক্লিয়াসযুক্ত। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এইগুলোই কিন্তু বস। ঠিক আছে? এই যে দীর্ঘ নলাকার শাখান্বিত হচ্ছে এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এবং সাথে কোথায় পাওয়া যায়, কেমন আকৃতির, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। চলে আসো দেখো স্নায়ুকলা। স্নায়ুকলা কতগুলো নিউরনের সম্বন্ধে গঠিত। একটি নিউরনগুলো উদ্দীপনা গ্রহণ করে এবং পরিবহন করে, তাই না? তাই তো বস, নিউরন কি করে? উদ্দীপনা গ্রহণ করে, পরিবহন করে। ডেনড্রাইট টেনে নেবে আর প্রান্ত বুরুজ দিয়ে বার করে দেবে। দেখো মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, স্নায়ু এই সবই কিন্তু স্নায়ুকলা দ্বারা গঠিত। দেখো নিউরন একক নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিশিষ্ট একটি কোষদেহ রয়েছে। এই কোষদেহ থেকে লম্বা সরু চুলের ন্যায় যে অংশ বেরোয় সেটা কি তোমার হচ্ছে দেখো একটা লম্বা মতো এরকম বেরিয়ে গিয়েছে, যেটাকে আমরা অ্যাক্সন বলি। আর এই কোষদেহ থেকে তোমার হচ্ছে এই যে ডেনড্রাইটস বেরোচ্ছে, তাই না? অর্থাৎ তুমি পড়ে নাও এখান থেকে, দেখো যে হচ্ছে প্রত্যেকটি নিউরনের একটি একক দীর্ঘ প্রবর্ধক এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক থাকে। দীর্ঘ প্রবর্ধকটিকে অ্যাক্সন বলে, আর ক্ষুদ্র ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে ডেনড্রাইট বেরিয়ে গেছে। একটি নিউরন 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই ছিল তোমার হচ্ছে রিভিশন। কত লাগলো? 30 মিনিটের মধ্যে হয়ে গেল, 2টো অধ্যায়। চলো আমি তো রয়েছি, তুমি এইভাবে কন্টিনিউ পড়ো না। একটা অধ্যায় 4-5 বার করে রিভিশন করবা। এখানে তুমি দেখো, এখানে এটা তো তুমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্ট পড়লে। এবার পরীক্ষায় আমি তোমাকে দেখো একটা পাঠ্য বইতে আমি তোমাকে 3 রকম করে দাগিয়ে দিই 3টে কালি দিয়ে। প্রথমত যেটা হলুদ রঙের কালি, সেটা হচ্ছে এই সকল তথ্যগুলো তুমি পাঠ্য বইতে পাবা যেগুলো ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত আর এক রকমের যে হচ্ছে দেখবা সবুজ না কি কালি দেওয়া আছে, মার্কিং করা আছে, সেটা তুমি দেখবা যেগুলো আনইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন প্রশ্নটা কেমন আসে, ওই যদি আমরা দাদা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটা পেঁয়াজের খোসাকে যদি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? নিউক্লিয়াস দেখতে পাবো। তাহলে এগুলো কিন্তু অনেকেই পড়ে না, কিন্তু আসে। বিষয়টা বুঝতে পারছো? যদি 40-এ 40 নাম্বার পড়তে হয়, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সমস্ত তথ্যই কিন্তু তোমাকে পড়তে হবে। যাই হোক, সবাই ভালো করে পড়ো। রাখছি। জয় হিন্দ।